তো আজকের প্রথম ক্লাসে সবাইকে স্বাগত। আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম মেহেদী হাসান। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে আছি 34 বিসিএস এ। আমি এবং পান্না ভাই একই ব্যাচের, এবং আমি বর্তমানে বান্দরবান সরকারি কলেজে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছি। আর আমি পড়ালেখা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আর আমার হোম ডিস্ট্রিক্ট বান্দরবান। আমি বান্দরবানেরই ছেলে। বান্দরবানেই আমার এসএসসি এইচএসসি সবকিছু হয়েছে। এরপরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। এর পরবর্তীতে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি থেকে আমি এমবিএ কমপ্লিট করেছি। এরপর বিএড কমপ্লিট করেছি। বর্তমানে এমফিল করছি। তো এই হচ্ছে আমার পরিচয়। আর আর কিছু কি জানা দরকার আছে? আমার মনে হয় দরকার নাই। আমরা আস্তে পরবর্তী ক্লাসগুলোতে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আমার সম্পর্কে জানার ইচ্ছা থেকে থাকে, তাহলে ওখানে জানতে পারবেন। তো আজকে আমরা যেটা আলোচনা করব বাংলা সাহিত্যের যুগ বিভাগ। আমরা সাহিত্যের যুগ বিভাগ আলোচনা করব। সাহিত্য যুগ বিভাগ আলোচনা করার পূর্বে আমাদের এটা জানতে হবে সাহিত্য জিনিসটি কি। আমাদের সাহিত্য বলতে আমরা কি বুঝি? আমরা তো সবাই পড়ে আসতেছি সাহিত্য কি সাহিত্য কি। আমাদের আহ এরকম একটা ইয়া আছে, কিন্তু সাহিত্যটা কি সেটাই আমরা অনেকে জানি না। আমরা যেমন বাংলা বানান নিয়ে মাথা ইয়ে করে ফেলি, কিন্তু বানান কাকে বলে সেটা বলতে পারি না। তো ঠিক তেমনি আমরা যেহেতু সাহিত্যের যুগ বিভাগ আলোচনা করব, তাই আমাদের সাহিত্য কি এই বিষয়টি জানা থাকা দরকার। তো সাহিত্য শিল্পের একটি অংশ বলে বিবেচিত হয়, অথবা এমন কোনো লেখনী যেখানে শিল্পের বা বুদ্ধিমত্তার আঁচ পাওয়া যায়, অথবা যা বিশেষ কোনো প্রকারের সাধারণ লেখনী থেকে আলাদা। মোট কথা ইন্দ্রিয় দ্বারা জাগতিক, ব্লা ব্লা ব্লা, এগুলো আমাদের মাথায় থাকবে না। ওকে, এত এত কঠিন সংজ্ঞা আমাদের মাথায় থাকবে না। তো আমার কাছে যেটা মনে হয়েছে সাহিত্য কি এটা বুঝতে গেলে আমাদের রবীন্দ্রনাথের কাছে যেতে হবে। রবীন্দ্রনাথের ঠাকুরের মতে তিনি সাহিত্যের একটি সুন্দর সংজ্ঞা দিয়েছেন যে একের সহিত অন্যের মিলনের মাধ্যমই হলো সাহিত্য। খেয়াল করেন, আমরা সাহিত্য পড়েছি বলেই, সাহিত্যের কারণেই কিন্তু একজনের সাথে আমাদের আরেকজনের একটা আত্মিক সম্পর্ক ব্যাপারটা আমরা উপলব্ধি করতে পারি। ওকে, আমরা যেমন মানুষের সাথে প্রকৃতির সম্পর্কের একটা ব্যাপার উপলব্ধি করতে পারি, মানুষের সাথে অন্য পশু পাখি সম্পর্কে একটা উপলব্ধি ব্যাপারটা বুঝতে পারি। হ্যাঁ, এই সব কিছু আমরা সাহিত্যের মাধ্যমে কিন্তু বুঝতে পারি। তো রবীন্দ্রনাথ খুব সুন্দর করে এই একটা ছোট কথাতে সাহিত্য কি জিনিস সেটা বুঝিয়ে দিয়েছে। তো আমাদের আজকের আলোচনার বিষয় এই সাহিত্যেরই যুগ বিভাগ। আমরা বাংলা সাহিত্যের যুগ বিভাগ সবাই জানি, বাংলা সাহিত্যের তিনটি যুগ: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। আমরা এই বিস্তারিত প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং ক্লাসের শেষ পর্যন্ত আমরা একটা সুন্দর ক্লাসের মাধ্যমে এই সবকিছু সম্পর্কে একটা ভালো ধারণা নিব। তো যারা যারা ক্লাস দেখছেন তাদেরকে অনুরোধ করব আহ এই ক্লাসটা শেয়ার করার জন্য। আমি ভুলে একটা কাজ করা হয় নাই, আমি পেজে শেয়ার দিতে ভুলে গিয়েছি। আমি 1 মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমি ফোনটা কোথায় চলে গেল? আচ্ছা, ঠিক আছে। আমি অপশনটা খুঁজে পাচ্ছি না, আমি পরবর্তীতে এটা
দেখে নিব। আপাতত ক্লাসটা রেকর্ড হচ্ছে, এই রেকর্ড দিয়ে আমরা রেকর্ড ক্লাসটা আমরা পেজে আপলোড করে দিব। তো আমরা জানি যে বাংলা সাহিত্যের 3টি যুগ: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। তো আমাদের এই যুগ বিভাজন নিয়ে আহ, অনেক অনেকে অনেক ধরনের মতামত দিয়েছেন। তো সর্বপ্রথম যিনি যুগ বিভাজন নিয়ে মতামত দিয়েছেন তিনি হচ্ছেন প্রাচীন আমাদের বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব গ্রন্থের রচয়িতা পণ্ডিত রামগতি ন্যায়রত্ন। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি রামগতি ন্যায়রত্নের ছবি দেখতে পাচ্ছি। এই পণ্ডিত রামগতি ন্যায়রত্ন তিনি সর্বপ্রথম আহ এই বাংলা সাহিত্যের যুগ বিভাগ নিয়ে আলোচনা করেন তার বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব গ্রন্থে। তো তিনি বাংলা সাহিত্যের মধ্যযুগ ও 19 শতকের সাহিত্য সম্পর্কে ধারাবাহিক আলোচনা করেছেন। আমরা 19 শতক সম্পর্কে জানি। 19 শতক কোনটাকে বলে? কেউ কি বলতে পারবেন 19 শতক কোনটাকে বলে? 1801 সাল থেকে স্যার, 1800 সাল থেকে 1999। 1801 থেকে 1899, এটা হচ্ছে 1900। ভেরি গুড। 19 শতক। আমরা এখন কত শতকে আছি? একবিংশ। হ্যাঁ, আমরা আছি এখন একবিংশ শতাব্দীতে আছি। তো এই 19 শতকের সাহিত্য সম্পর্কে একটি ধারাবাহিক তিনি আলোচনা করেন। সেখানে তিনি যেভাবে যুগ বিভাজন করেছেন, আদ্যকাল অর্থাৎ প্রাক চৈতন্য পর্ব, এই অংশে বিদ্যাপতি, চণ্ডীদাস, কৃত্তিবাস নিয়ে আলোচনা আছে। এরপরে আছে মধ্যকাল অর্থাৎ চৈতন্য যুগ হতে ভারতচন্দ্রের পূর্ব পর্যন্ত। আমরা চৈতন্য প্রাক চৈতন্য পর্বটা কি এটা একটু বোঝার চেষ্টা করব। আমরা চৈতন্য সম্পর্কে আমাদের মনে হয় সবারই একটা ধারণা আছে। চৈতন্য কে ছিল, কে বলতে পারবেন? আচ্ছা, তাহলে এই চৈতন্য সম্পর্কে আমি একটু বলি। চৈতন্য ছিলেন বৈষ্ণব ধর্মের প্রবক্তা। ওকে, তো বৈষ্ণব ধর্ম তিনি প্রবর্তন করেছিলেন। সেই বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্য দেবকে আহ, ধরে একটা আদ্যকাল বা চৈতন্যের পূর্বের যে সময়কালটা সেটাকে আদ্যকাল তিনি বলেছেন। এই অংশে বিদ্যাপতি, চণ্ডীদাস, কৃত্তিবাস নিয়ে আলোচনা আছে। এরপরে আছে মধ্যকাল, চৈতন্য যুগ হতে ভারতচন্দ্রের পূর্ব যুগ পর্যন্ত। এবং ইদানীন্তন কাল মানে বর্তমান কাল বলতে ভারতচন্দ্র থেকে রামগতি ন্যায়রত্নের সময়কাল পর্যন্ত। এই রামগতি ন্যায়রত্নকে এই যে যিনি যুগ বিভাজন করেছেন। আমাদের এই যুগ বিভাজন বিষয়টা করার আগে আমাদের মাথায় রাখতে হবে যুগ বিভাজনটা কিভাবে হয়। অনেকগুলো ক্যাটাগরি মেনটেন করে যুগ বিভাজন করা হয়। কখনো কখনো শাসকের সময়কালের উপর ভিত্তি করে যুগ বিভাজন করা হয়। কখনো কখনো কোন সাহিত্যিকের কোন কাল ধরে সে যুগ বিভাজনটা করা হয়, বা কোন সাহিত্যের একটা ক্যাটাগরি বিবেচনা করে একটা যুগ বিভাজন করা হয়। কখনো ধর্মের ভিত্তিতে যুগ বিভাজন করা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে যুগ বিভাজন নিয়ে রামগতি ন্যায়রত্ন যেই বিভাজনটা করেছেন সেখানে তিনি প্রাক চৈতন্যের পূর্বের একটা সময়কালকে নির্ধারণ করেছেন, সেটাকে আদিকাল বাদ্যকাল বলেছেন। এবং চৈতন্য কাল সময়কালকে একটা সময় দিয়েছেন, সেটা হচ্ছে চৈতন্য যুগ হতে ভারতচন্দ্র পর্যন্ত। এবং ইদানীন্তন কাল বলতে মানে ভারতচন্দ্র থেকে রামগতি ন্যায়রত্নের সময়কাল পর্যন্ত সময়কালটাকে তিনি ইদানীন্তন কাল বলে বা বর্তমান কাল বলে বা আধুনিক কাল বলে অভিহিত করেছেন। এখানে তিনি আধুনিক কাল না বলেও বলেছেন ইদানীন্তন কাল। তাহলে আমাদের বুঝতে হবে যে তখন আমাদের আধুনিক যুগের বিষয়টা নিয়ে তার অনেক কনফিউশন ছিল বা ধারণায় তাদের ছিল না। তো এরপরে যুগ বিভাজন নিয়ে আরেকজন যিনি বিখ্যাত ব্যক্তি মতামত দিয়েছেন তিনি হলেন ডক্টর দীনেশ চন্দ্র সেন। 1896 সালে প্রকাশিত বঙ্গভাষা ও সাহিত্য, খেয়াল করেন বইটার নাম বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে দীনেশ চন্দ্র সেন বাংলা সাহিত্যের বিস্তৃত ইতিহাস তুলে ধরে বিভিন্ন সৃষ্টির বিভিন্ন বৈশিষ্ট্য পর্যালোচনা করে বাংলা সাহিত্যকে কয়েকটা যুগে ভাগ করেছেন। এই যুগগুলো কি কি? প্রথমে দিয়েছেন হিন্দু বৌদ্ধ যুগ, এরপরে দিয়েছেন গৌড়ীয় যুগ বা শ্রী চৈতন্য পূর্ব যুগ। এখানে একটু বানান ভুল হয়েছে, পূর্ব বানানটা দীর্ঘকার হবে।
মাই ব্যাড, এটা আমার ভুল। তারপর হচ্ছে শ্রী চৈতন্য সাহিত্য বা নবদ্বীপের প্রথম যুগ বা সংস্কার যুগ এবং কৃষ্ণচন্দ্র যুগ বা নবদ্বীপের দ্বিতীয় যুগ। এখন আসেন আমরা এই যুগ বিভাজনটা সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা নিব। এখন আপনাদের হয়তো বা মনে হতে পারে স্যার এত কিছু তো গাইড বইতে নাই, এত কিছু কি এখন পরীক্ষায় আসবে, বিসিএস এ কি এগুলো আসে? একটা জিনিস মনে রাখতে হবে যে বিসিএস এ শুধু বলে দিছে যুগ বিভাজন বা প্রাচীন যুগ এরকম কিছু একটা বলে দিছে, এখানে বলে দেয় নাই যে এগুলো আসবে না। গত কয়েক বছরের বিসিএস এর প্রশ্ন পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে আহ উম, প্রশ্ন গভীর থেকে গভীরে যাচ্ছে। আমাদের গভীর থেকে গভীর বিষয়ে জানতে হবে। তাহলে আমরা আর যদি বিস্তৃত বিষয়টা মানে আমরা যদি পুরো বিষয়টা সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট আমাদের থাকে, তাহলে আমরা খুব সহজেই কিন্তু এই বিষয়গুলো মনে রাখতে পারবো। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যায় বাংলা সাহিত্যের ক্ষেত্রে যে এত কিছু মনে রাখতে পারি না। বাংলা সাহিত্য একটা বিশাল সাগরের মতো, এই সাগর থেকে আমরা সাঁতরিয়ে কুলাতে পারি না। তো এই যদি আমরা একটা নির্দিষ্ট দিক নির্দেশনা মতো চলি, একটা নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী যদি আমরা চলি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই জিনিসটা করতে পারবো। তো যা বলছিলাম, ডক্টর দীনেশচন্দ্র সেন তিনি বাংলা সাহিত্যকে কয়েকটা যুগে ভাগ করেছেন। প্রথমে দিয়েছেন তিনি হিন্দু বৌদ্ধ যুগ। এই যে হিন্দু বৌদ্ধ যুগটা খেয়াল করেন, ধর্মের ভিত্তিতে তিনি এই সময়কালটাকে নির্ধারণ করেছেন। আমরা আমাদের সাহিত্য, আমরা যদি আমাদের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, প্রাচীন বাংলার ইতিহাস দেখি, সেখানে আমরা দেখবো যে একদম বৌদ্ধ যুগ ছিল। বৌদ্ধ যুগের পরে আসলো পাল যুগ। এটা বৌদ্ধ যুগের পরে আসলো হিন্দুদের আমল, সেন আমল। সেনদের পরে আসলো মুসলিমদের আমল। হ্যাঁ, তো এই যে এই কারণে এই হিন্দু বৌদ্ধ যুগের সময়কালটাকে তিনি 800 থেকে 1200 সাল পর্যন্ত আহ ধরেছেন। এরপরে আসলো গৌড়ীয় যুগ বা শ্রী চৈতন্য পূর্ব যুগ। শ্রী চৈতন্য, এই শ্রী চৈতন্য আমাদের বাংলা সাহিত্যে একটা বিখ্যাত চরিত্র। যদিও তিনি বাংলা সাহিত্যে একটা লাইনও লিখেন নাই, কিন্তু তিনি আমাদের বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন শুধুমাত্র তার বৈষ্ণব ধর্মমত প্রচারের কারণে। এবং বৈষ্ণব ধর্মমতটা কি, এখানে শ্রীকৃষ্ণর কে বলা হয় জীবাত্মা এবং সরি পরমাত্মা, এবং রাধাকে বলা হয় জীবাত্মা। এই জীবাত্মার সাথে পরমাত্মার যে মিলন, সেটাকেই উপজীব্য করে বৈষ্ণব ধর্মটা মতটা প্রচলিত। এখানে কৃষ্ণ হচ্ছে সৃষ্টিকর্তা, রাধা হচ্ছে সৃষ্টি। তো সৃষ্টিকর্তা আহ সৃষ্টিকে ভালোবাসেন, তা আমাদের উচিত সৃষ্টিকর্তাকে ভালোবাসা। আমরা কিন্তু এই যে ইদানিং আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, ওই যে আমি একটা মুভি দেখেছিলাম অনেক আগে, ও মাই গড। ও মাই গড মুভিতে একটা ডায়লগ আছে যে উই আর নট গড লাভিং পিপল, উই আর গড ফেয়ারিং পিপল। ওকে, তো এই যে কথাটা কিন্তু আমার ভালো লেগেছিল। আমাদের এখন বাস্তবতার ক্ষেত্রে আমি সেটাই দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমি ওদিকে না যাই। গৌড়ীয় যুগ বা শ্রী চৈতন্য পূর্ব যুগের হচ্ছে এই চৈতন্যের আগের যুগ, এবং শ্রী চৈতন্য সাহিত্য বা নবদ্বীপের প্রথম যুগ। এই নবদ্বীপে কিন্তু শ্রী চৈতন্যের বাস ছিল এবং সেখানেই তিনি তার বৈষ্ণব ধর্মমতটা প্রথম প্রচলন করেন। এরপরে আসলো সংস্কার যুগ এবং কৃষ্ণচন্দ্র যুগ বা নবদ্বীপের দ্বিতীয় যুগ। এই শ্রী চৈতন্যদেব বৈষ্ণব ধর্ম কেন প্রবর্তন করেছিলেন? শ্রী চৈতন্যদেব বৈষ্ণব ধর্ম প্রবর্তন করেছিলেন যে 1204 সালে ইকবালউদ্দিন বুখতার খিলজি যখন বাংলা দখল করে নিল, নদিয়ায় লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা দখল করলো, তখন এর আগে কিন্তু সেন আমলে আহ হিন্দু যে বর্ণ প্রথা, সেই বর্ণ প্রথাটা চালু হয়েছিল সেন আমলে। বল্লাল সেন যে রাজা ছিলেন, তিনি কিন্তু এই বর্ণ প্রথাটা প্রচলন করেন। এই বর্ণ প্রথার কারণে আহ, এখানকার যে নিম্ন বর্ণের যে হিন্দুরা ছিল, তারা অত্যন্ত নির্যাতিত নিপীড়িত ছিল। এই বর্ণ প্রথাতে কিন্তু একটা করা হয়েছিল যে বর্ণ প্রথাতে সেনরা কিন্তু উত্তর ভারত থেকে বাংলায় এসেছিল। সেই এখানে দেখা গেল যে ক্ষত্রিয় হিসেবে, বৈশ্য হিসেবে এবং শূদ্র হিসেবে এই এই অঞ্চলে বাইরে থেকে যারা আসছে তাদেরকে রাখা হলো। এই অঞ্চলে যারা অরিজিনাল বাসিন্দা ছিল, তাদেরকে দেয়া হলো একদম ইয়াটা সবচেয়ে নিম্ন বর্ণের ইয়েটা দেওয়া হলো। তো এই যে নিম্ন বর্ণের হিন্দু হওয়ার কারণে তাদের যাতনার অভাব ছিল না, কষ্টের অভাব ছিল না। এমনকি এই সময় সেন আমলে অনেকে বৌদ্ধ ধর্ম স্বাধীনভাবে ইয়ে করতে পারতো না, মানে তা পালন করতে পারতো না।
তো এই একটা কারণে যখন ইসলামের ইয়াটা আসলো, ইসলামের শাসন আসলো, তখন দেখা গেল যে ইসলামে জাতপাত নাই, ইসলামে জাতপাত নাই। এই কারণে ইসলাম ধর্মে মানুষ দলে দলে কি করতে লাগলো, আহ ধর্ম গ্রহণ করতে লাগলো। আমরা এই যে ভারতীয় উপমহাদেশে আমরা যে মুসলিমরা যারা আছি, আমরা কিন্তু কেউই আহ বাই বর্ন ইয়া না। আমাদের পূর্বপুরুষদের যদি ইয়া করা হয়, আহ, দেখা হয়, তাহলে দেখা যাবে যে সেখানে তারা সবাই কনভার্টেড মুসলিম। তো এই যে এভাবে যখন দলে দলে মুসলিম হতে লাগলো, একটা সময় হিন্দু ধর্ম একটা সংকটে পড়ে গেল। হিন্দু ধর্ম একটা সংখ্যা লঘু ইয়েতে পড়ে গেল। এই যে হিন্দু ধর্মের কেন এই সমস্যাটা ছিল, সেটা চৈতন্যদেব উপলব্ধি করলেন যে এই বর্ণ প্রথাটা হচ্ছে মূল সমস্যা। এই জন্য তিনি বৈষ্ণব প্রথা প্রচলন করলেন, যে যেখানে কোনো জাতপাত থাকবে না। কিন্তু মানুষ এমনই এক জাতি, মানুষ এমনই এক প্রাণী, যেখানে যায় সেখানে জাত প্রথা তৈরি করে। ওকে, এই যে সংস্কার যুগটা আসলো, এই সংস্কার যুগে এসে দেখা গেল যে কি, ওই যে এই চৈতন্য ইয়াতে যে যেখানে কোনো জাত প্রথা ছিল না, সেখানেও জাত প্রথা নিয়ে আসা হলো, উচ্চ বর্ণীয় বৈষ্ণব, নিম্ন বর্ণীয় বৈষ্ণব। হ্যাঁ, যেমন আমি কয়েকদিন আগে মহারাজ নামে একটা মুভি দেখলাম নেটফ্লিক্সে। ওখানে কিন্তু এই জিনিসটা দেখানো হয়েছে যে এক মহারাজ যে বৈষ্ণব ধর্মের মূল ইয়াটাকে সে উচ্চ উচ্চ বর্ণের বৈষ্ণব বলে ইয়া করছে। তো এই জিনিসটা এখানে আসলো। এরপরে আসলো সর্বশেষ কৃষ্ণচন্দ্রের যুগ বা নবদ্বীপের দ্বিতীয় যুগ। তো আশা করি আপনাদের ক্লাসে ভালো লাগছে, বা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ইয়ে করেন। আহ মান্না ভাই, অপশনটা পাচ্ছি না এখানে। আমি এটা একটু আগে দেখলাম, এখন অপশনটা কোথায় চলে গেছে আমি পাচ্ছি না। তাহলে আমি পেজে শেয়ার করতে পারতাম সরাসরি। এখন এটা রেকর্ডেড ইয়েটা আপলোড করতে হবে। আমি দুঃখিত এই বিষয়টার জন্য। আমি আসলে কি আহ, এরপরে হচ্ছে আমাদের দীনেশচন্দ্র সেনের পরে আরেকজন যিনি বাংলা সাহিত্যের যুগ বিভাগ নিয়ে আলোচনা করেছেন, তিনি হচ্ছেন আহ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তিনি, তার বিখ্যাত একটা বই আছে ওডিবিএল। এই ওডিবিএলটা সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? এই যে ওডিবিএল, এটা পূর্ণরূপ সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? না স্যার। ওডিবিএল এর পূর্ণরূপ কি? এটা লিখে নেন তাহলে। অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই বইটা লেখার একটা কাহিনী আছে। এই বইটা লেখা হচ্ছিল মূলত চর্যাপদ যখন আবিষ্কার হলো, তখন এই যে হিন্দি, মৈথিলি, উড়িয়া, এরা সবাই এসে দাবি করতে লাগলো যে চর্যাপদ তাদেরই প্রাচীন নিদর্শন। কিন্তু আহ, তখনই ডক্টর সুনীতি কুমার একটা বিশাল বই লিখলেন। এই বইটা কিন্তু বিশাল, বিশাল মানে এত বড়, এই যে এরকম মোটা, এইরকম মোটা একটা বই। ঠিক আছে, এটা মানে এত বড় বই কেমনে লিখলেন, এটা কেমনে ওই সময় ইয়ে করলেন, আমি এটা অবাক হয়ে যাই। ওখানে তিনি এটা প্রমাণ করলেন যে চর্যাপদ কি বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন। এরপরে আর কারো বাপের বেটা পাওয়া যায় নাই যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে আহ, ইয়া করে কাউন্টার দেয়। ঠিক আছে, তো এটার পরে মানে একদম ইয়া হয়ে গেল যে কি চর্যাপদ বাংলারই কি প্রাচীনতম নিদর্শন। তো বসে আছো কেন? আচ্ছা, হিসাব করতেছো? লিখো লিখো, দ্রুত লিখো। এরপরে আছে আমাদের প্রাচীন বা মুসলমান, সরি, আমাদের সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার যে বিখ্যাত গ্রন্থ ওডিবিএল এ তিনি বাংলা সাহিত্যের যুগ বিভাগ করেছেন এভাবে যে প্রাচীন বা মুসলিম পূর্ব যুগ, তুর্কি বিজয়ের যুগ, আদি বা মধ্যযুগ, অন্তযুগ, আধুনিক বা ইংরেজি যুগ। আমরা এখানে দেখবো যে প্রাচীন বা মুসলমান পূর্ব যুগ, ওই যে আমরা বলেছিলাম ধর্মের ভিত্তিতে যুগ বিভাজন করা হচ্ছে। মুসলমান পূর্ব যুগ মানে আমাদের 1204 সালে তেলখলজি যখন বাংলা দখল করলো, তার আগের সময়কালটাকে ধরা হচ্ছে যে কি প্রাচীন যুগ।
এবং তুর্কি বিজয়ের যুগ 1200 থেকে 1300 সাল পর্যন্ত। এই যে তারা মুসলিম ইয়ারা আসলো, ইকরারউদ্দিন বখতিয়ার খিলজিরা আসলো, এরপরে 100 বছরের প্রায় বাংলার অনেক অংশ তারা কি দখল করে নিয়েছিল। তো সেই এটা নিয়ে আসলো, এই জন্য নাম দিল কি তুর্কি বিজয়ের যুগ। এরপরে আসছে আমাদের আধুনিক বা প্রাক চৈতন্য যুগ, সরি আদি মধ্যযুগ বা প্রাক চৈতন্য যুগ। অনেকে ওয়েটিং এ আছেন, আমি একটু তাদেরকে অ্যাডমিট করে নেই। ওকে, আদি মধ্যযুগ বা প্রাক চৈতন্য যুগ, এখানেও তিনি চৈতন্যের আগের সময়কালটাকে একটা কি দিলেন, একটা যুগের ভাগ করলেন। এবং অন্ত মধ্যযুগ মানে শেষের মধ্যযুগটা তিনি কিন্তু খেয়াল করেন মধ্যযুগকে দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে যে আদি মধ্যযুগ, আর একটা হচ্ছে যে অন্ত মধ্যযুগ, মানে প্রথম দিকের মধ্যযুগ, শেষের মধ্যযুগ। এবং শেষের মধ্যযুগটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে এখানে, যে চৈতন্য বা বৈষ্ণব সাহিত্য যুগ, চৈতন্য বা বৈষ্ণব সাহিত্য যুগ, যেখানে দেখা গেল যে কি এই যে বৈষ্ণবের ধর্মের যে মূল বৈষ্ণব পদাবলী, সেই চৈতন্যের যে যুগটা, সেই যুগটা হলো 1500 থেকে 1700 সাল। এবং নবাবী আমল, এখানে আমরা জানি যে সিরাজউদ্দৌলা, আলীবর্দী খাঁ, এই যে নবাবরা শাসন করতেন, সেই নবাবী আমলের যুগটা হচ্ছে 1700 থেকে 1800 সাল। এবং সর্বশেষ আধুনিক বা ইংরেজি যুগ, যেটা 1800 থেকে বর্তমান সাল পর্যন্ত। এই হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের যে যুগ বিভাজন। আমরা এরপরে চলে যাব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যুগ বিভাজনে। তিনি এত বেশি প্যাচগোছ রাখেন না যুগ বিভাজন নিয়ে। তিনি সাহিত্যের যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলোর আলোকে তিনি বাংলা সাহিত্যকে 3টা যুগে ভাগ করেছেন: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। তবে এখানে একটু পার্থক্য হচ্ছে যে তিনি প্রাচীন যুগে তার সাথে বাকিদের সাথে একটু হলো যে প্রাচীন যুগে তিনি ধরেছেন 650 মানে সপ্তম শতকে, এবং সপ্তম শতক থেকে 1200 সাল, এবং মধ্যযুগ ধরেছেন 1200 থেকে 1800 সাল, এবং আধুনিক যুগ ধরেছেন 1800 থেকে বর্তমান সাল পর্যন্ত। এখানে খেয়াল করেন আমাদের সবাই কিন্তু প্রাচীন যুগের শেষ ধরেছে কোথায়, 1200 সাল, কারণ এটা একদম সর্বজন বিদিত যে 1204 সালে ইকরারউদ্দিন বখতিয়ার খিলজি কি বাংলায় শাসন কায়েম করেন, মুসলিম শাসন কায়েম করেন। এই কারণে মুসলিম শাসনের আগ পর্যন্ত সময়কালটাকে বলা হচ্ছে আমাদের প্রাচীন যুগ। এরপর আসলো মধ্যযুগ। মধ্যযুগে মুসলিম শাসকরা পৃষ্ঠপোষকতা করতে লাগলো, আমাদের বাংলার ভিতরে নানা ধরনের সাহিত্যের ধারা গড়ে উঠলো। হ্যাঁ, এবং সর্বশেষ যে আধুনিক যুগ যেটা আসলো, সেখানে আমরা অনেক কিছু দেখতে পেলাম। একটা ফোন আসতেছে বারবার, আমি হ্যালো ভাই, আমি একটা ক্লাসে আছে, আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি। ওকে, তাহলে আমরা এই হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু আমাদের বাংলাদেশের একজন প্রথিতযশা ভাষা তত্ত্ববিদ। তিনি একটা স্পেশালিটি ছিল, তিনি কিন্তু 27টা ভাষায় অনর্গল কথা বলতে পারতেন। ক্যান ইউ বিলিভ ইট? একটা মানুষ, আমি যেমন আমি নিজে বাংলা ইংলিশ বাদে হিন্দি বলতে গেলেও কি আহ, হয়ে যায়। আমি কয়েকদিন আগে ইন্ডিয়া গিয়েছিলাম, তো ওখানে গিয়ে হিন্দি বলতে গিয়ে মানে আমার জিব্বা টিব্বা সব পেঁচায় যাচ্ছে। এমনি তো হিন্দি মুভি দেখি, কত কিছু দেখি, মনে হয় যে না, ওখানে গিয়ে আমার হিন্দি শুনে আমারই হাসি আসতেছে। এক জায়গায় কলার জিজ্ঞাসা করতেছি, ইয়ে কিতনে কো হে, এরকম তো যাই হোক, এই যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি 27টা ভাষায় কিন্তু অনর্গল কথা বলতে পারতেন। তিনি একটা বই লিখছেন এই প্রাচীন যুগের চর্যাপদ নিয়ে, বুদ্ধিস্ট মিস্টিক সং, বইটার নাম লিখে রাখেন, এটা কিন্তু আসতে পারে, বুদ্ধিস্ট মিস্টিক্স সংস। এই বইটা তিনি এখানে চর্যাপদের ধর্মমত নিয়ে, আলোচনা করেছেন। তো তিনি এই বাংলা সাহিত্যকে 3 ভাগে ভাগ করেছেন: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এখানে শুধু বাকিদের সাথে তার শুধু এক জায়গায় ডিফারেন্স, সেটা হলো যে তিনি প্রাচীন যুগের সময়কাল শুরু করেছেন 650 থেকে। এখানে এটা কেন 650 থেকে শুরু হলো তার মতে, কারণ
চর্যাপদে একজন কবি আছেন মিননাথ। ওকে, এই মিননাথ নামে একজন কবি আছে। তিনি এই সময়কালটাকে ওই সময় এক রাজার দরবারে এই মিননাথ গিয়েছিলেন, এরকম একটা প্রমাণ তিনি দেখিয়েছেন। সেটা অনুযায়ী তিনি ধরে রেখেছেন যে কি চর্যাপদের সময়কাল 650 থেকে। আমরা এটা চর্যাপদ নিয়ে যখন বিস্তারিত আলোচনা করব তখন ওটা জানতে পারবো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর পরে আমাদের আসলো, তাহলে আমাদের কি আমরা দেখতে পেলাম যে আমাদের সামারিতে আমরা দেখতে পাই যে বাংলা সাহিত্যের 3টা যুগ ওভারঅল, যে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এবং প্রাচীন যুগের সময়কাল আমাদের 950 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। খেয়াল করুন এখানে কিন্তু খ্রিস্টাব্দ, ওকে, খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্ব না। মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800 সাল এবং আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে বর্তমান কাল পর্যন্ত। আমরা এখন এই 3টা প্রাচীন যুগ সম্পর্কে কিছু বিস্তারিত জানার চেষ্টা করব। আর আমি ক্লাসের মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা কাইন্ডলি এখানে দেখবেন নিচে একটা রিঅ্যাকশন বাটন আছে, সেই রিঅ্যাকশন বাটনে গিয়ে ক্লিক করে আপনাদের প্রশ্ন থাকলে হ্যান্ডস আপ দেখাবেন, আমি আপনাদের সুযোগ দিব প্রশ্ন করার। আর যদি কারণ চ্যাট বক্সে যদি কোনো প্রশ্ন করে থাকেন তাহলে সেটা আমরা দেখতে একটু সমস্যা হয়ে যায়। ডক্টর দীনেশ চন্দ্র সেন একটা আছে, দীনেশ চন্দ্র সেন, উনি হচ্ছে যে লোক সাহিত্য সংগ্রাহক। একজন প্রশ্ন করেছেন যে দেওয়ার, উনি হচ্ছেন লোক সাহিত্য সংগ্রাহক। আমরা ঠাকুরমার ঝুলি যে ইয়েটা আছে, একটা আছে দীনেশ চন্দ্র সেন, তিনি কিন্তু আমাদের সাহিত্য ছিল। আমরা দীনেশ চন্দ্র সেন সম্পর্কে যা যিনি, তিনি দীনেশ চন্দ্র সেন। ওকে, আমাদের এই যে 3টা যুগ দেখলাম, আমরা এই 3টা যুগের ভেতরে আমাদের মধ্যযুগের পরে অনেকে একটা যুগ আসে ধারণা করে, সেটা হচ্ছে আমাদের অন্ধকার যুগ। এই অন্ধকার যুগটা নিয়ে অনেক ধরনের কনফিউশন অনেকেরই আছে। তো অন্ধকার যুগটাকে বলা হয় যে 1201 থেকে বা 1200 সাল থেকে 1350 পর্যন্ত, এই 150 বছর সময়কালটাকে বলা হয় অন্ধকার। কেন অন্ধকার বলা হচ্ছে? এই সময় কি আসলে সানলাইট ছিল না বা সূর্য কি উঠে নেই? এটা না, আসলে অন্ধকারটা বলা হচ্ছে কারণ এই সময়ে আমাদের বাংলা সাহিত্যের কোনো নিদর্শন আমাদের হাতে এসে আমরা এখনো পৌঁছায়নি, বা আমরা এরকম কোনো কিছু আবিষ্কার করতে পারিনি। তো এই সময়কালটাকে বলা হয় এর জন্য অন্ধকার যুগ। এখন অনেকে অনেকভাবে বলে থাকেন যে এই অন্ধকার যুগটা নানা কারণে হয়ে থাকে। এর ভিতরে কেউ কেউ বলেন যে এই যে মুসলিম শাসক বা তুর্কিরা যখন এসেছিল, তারা এখানে প্রায় 150 বছর ধরে কি করছে, মানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আমরা একটা ইয়া শুনি যে তুর্কি নাচন, মানে তুর্কি ঘোড়ার নাচন, এরকম একটা কথা আমরা প্রবাদ প্রবচন আমাদের ভিতরে প্রচলিত আছে। তো এটা বলা হয় যে তুর্কিদের যে যুদ্ধ অস্ত্র বা তারা যে একটা এখানে লুটপাট চালিয়েছিল সেই কথাটার আলোকে বলা হয়। কিন্তু 150 বছর ধরে যদি একটা জায়গায় ধ্বংসযজ্ঞ চালানো হয়, সেখানে তো কোনো মানুষ বেঁচে থাকার কথা না। পাকিস্তানিরা মাত্র 9 মাস আমাদের এখানে গণহত্যা চালিয়েছে, তাতে 30 লাখ মানুষ শেষ। ওকে, এখন যদি 150 বছর ধরে চালানো হয় তাহলে কি অবস্থা হবে? তখন তো আরো এই এত প্রিন্ট মিডিয়া, প্রেস বা ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না, কারো কোনো ইয়া করার ছিল না যে কে কাকে মারতেছে, কে কাকে ধরতেছে। তো এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য না যে 150 বছর ধরে তারা এখানে কি করেছে, গণহত্যা চালিয়েছিল। আরেকটা কথা প্রচলিত আছে যে এই সময় 150 বছর ধরে আসলে হয়তোবা খরা বা কি বলে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, এই কারণে এই জিনিসটা কোনো সাহিত্য এই সময় মানুষ রচনা করেননি। এটাও কোনোভাবে মেনে নেওয়া যায় না। কারণটা হচ্ছে যে 150 বছর ধরে প্রাকৃতিক দুর্যোগ চলতে পারে না, তাহলেও এখানে কেউ বেঁচে থাকতে পারতো না, কারোর পক্ষে বেঁচে থাকা সম্ভব না। একমাত্র করোনা 2 বছরে আমাদের যে অবস্থা করে দিছে, তো 150 বছর ধরে এখানে বাংলায় কোনো মানুষ বেঁচে থাকা সম্ভব ছিল? এটা লজিক্যাল তো প্রশ্নই, এটা আসেই না। কিন্তু দুঃখজনক ভাবেও সত্যি যে অনেক বড় বড় রাইটার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই কথাগুলো তাদের বইতে লিখে গেছেন। এটা আসলে কোনোভাবে ইয়া না। এখানে আমি যে রেফারেন্স গুলো, আমি যে কথাগুলো বলছি, এগুলো ডক্টর হুমায়ুন আজাদের কথা। লাল নীল দীপাবলি বইতে আপনারা খুব সুন্দরভাবে তিনি এই জিনিসগুলো ব্যাখ্যা করেছেন। আর এছাড়া অন্ধকার যুগের আমরা আরেকটা পরে যে সময়কালটা দেখি যে আমরা মুসলিম শাসকরা কিন্তু বাংলা সাহিত্যে খুব বড় একজন পৃষ্ঠপোষক
ছিল, তারা রামায়ণের বাংলা অনুবাদ, মহাভারতের বাংলা অনুবাদ, এছাড়াও নানা ধরনের এই বিভিন্ন ইয়া নিয়ে যে পুরাণ বা এগুলো বাংলা অনুবাদ তারা করতে পৃষ্ঠপোষকতা করেছে। তো সেদিক থেকে বোঝা যায় যে যারা এখন পৃষ্ঠপোষকতা করতেছে তাহলে অতীতে তারা এটা করতে দেয় নাই, এটা আসলে মেনে নেওয়া যায় না। তো এইসব বিবেচনায় আমরা বলতে পারি যে আসলে অন্ধকার যুগ সময়কালটাতে কোনো না কোনো কারণে হয়তো বা সাহিত্য রচিত হয় নাই, বা রচিত হয়েছে মানুষের মুখে মুখে হয়েছে। এটা কোনো আমাদের হাতে এসে তার কোনো লিখিত ডকুমেন্টস আমাদের পাওয়া যায়নি। 650 থেকে বা 950 থেকে 1200 সাল পর্যন্ত প্রায় 400-500 বছর ধরে যদি একটা সাহিত্যিক নিদর্শন তৈরি হয় চর্যাপদ, তাহলে মাত্র 150 বছরে একটা যদি রচিত না হয় তাহলে এটা তো অবাক হওয়ার কিছু নাই। তবে এর ভিতরে কিন্তু ভাষাটা আমাদের থেমে যায়নি, ভাষাটা কিন্তু পরিবর্তন হয়েছে। কারণ আমরা দেখতে পাবো যে চর্যাপদের যে ভাষা, উঞ্চা উঞ্চা পাবত তাহাই বসি সবরি বাহালি, মরঙ্গ পিচ্ছ পরিধান সবরি গুঞ্জরি মালি, এই যে যে কথাগুলো বলতেছে এখানে কিন্তু আমাদের এটা হচ্ছে চর্যাপদের বাংলা ভাষা। আবার ওদিকে আমরা মধ্যযুগে প্রথম যে সাহিত্যিক নিদর্শন পেলাম শ্রী চৈতন্য দেবের, শ্রীকৃষ্ণ কীর্তন, সেই শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা কিন্তু আবার সম্পূর্ণরূপে অন্যরকম। তো এই যে যে এখান থেকে ভাষাটা কিন্তু পরিবর্তন হয়েছে, কিন্তু কোনো সাহিত্যিক নিদর্শন আমরা হয়তোবা আমাদের হাতে পাইনি। এছাড়াও এই অন্ধকার যুগে বাংলা সাহিত্যের নিদর্শন না হলেও অন্য ভাষায়, সংস্কৃত ভাষায় কিন্তু কি নিদর্শন হয়েছে, যেমন শূন্য পুরাণ। এই শূন্য পুরাণটা সংস্কৃত এবং বাংলা দুইটা মিলেই একটা ইয়ে তৈরি হয়েছে। তো এখান থেকে আমরা বলতে পারি যে হয়তোবা অন্ধকার যুগে সাহিত্য রচনা হয়েছিল, কিন্তু আমাদের হাতে এসে পৌঁছায়নি, বা এই সময় কেউ সাহিত্য লিখে রাখার প্রয়োজন মনে করেনি। চর্যাপদটা ধর্মীয় উদ্দেশ্যে রচনা করা হয়েছিল, এই কারণে ওটা লিখে রাখা হয়েছে। কিন্তু সাহিত্য তো শুধু ধর্মীয় উদ্দেশ্যে রচিত না হয়ে অন্যান্য অনেক উদ্দেশ্যে রচিত হতে পারে। আমরা অন্ধকার যুগের পরে এখন আমরা আলোচনা করব যে বিভিন্ন যুগের যে বৈশিষ্ট্যগুলো, আমাদের এক একটা যুগ এক একটা বৈশিষ্ট্য নির্ভর। যেমন আমরা এখন যদি দেখি যে ডোনাল্ড ট্রাম্পের শাসনামল একটা স্পেশালিটি আছে, বা আমাদের শেখ হাসিনা সরকারের একটা বৈশিষ্ট্য আছে, আবার যখন জামাত বিএনপি সরকার ছিল তাদের একটা বৈশিষ্ট্য ছিল। তাহলে এভাবে সময়ের সাথে সাথে কিন্তু কি হয়, বা সরকার বা ইয়ের সাথেও চেঞ্জ হয়, তাদের কিছু স্পেশাল বৈশিষ্ট্য থাকে। সেই বৈশিষ্ট্যগুলোর আলোকে আমরা তিনটা যুগের যে বৈশিষ্ট্য সেগুলো দেখবো। প্রথমে আসে আমাদের প্রাচীন যুগ। এই প্রাচীন যুগে পুরোপুরি ব্যক্তিকেন্দ্রিক এবং ধর্মনির্ভর। আমরা প্রাচীন যুগটা পুরোপুরি ব্যক্তিকেন্দ্রিক এবং ধর্মনির্ভর। কারণ হচ্ছে যে এখানে যে আমরা জানি যে আমাদের যে ইয়েটা পেয়েছি চর্যাপদ, এই চর্যাপদ সম্পূর্ণরূপে ধর্মীয় উদ্দেশ্যে রচনা করা হয়েছিল। এগুলো মূলত সাধন সঙ্গীত। এখানে সাধকরা কিভাবে সাধনা করলে সফল হবেন, নির্বাণ লাভ করবেন, সেই কথাগুলোই আকারে ইঙ্গিতে সাংকেতিক ভাষায় লিখে গেছেন পরবর্তী সাধকদের জন্য। এবং ওই লেখাগুলো শুধুমাত্র যারা সাধক তারাই বুঝতে পারবে, অন্য কেউ বুঝতে পারবে না। তাহলে এটা বুঝতে পারছি যে এটা ছিল সম্পূর্ণরূপে ধর্মনির্ভর প্রাচীন যুগের সাহিত্য। এরপরে আসছে আমাদের মধ্যযুগ। আমাদের মধ্যযুগে আমরা যে সাহিত্য দেখতে পাই, মধ্যযুগের সাহিত্যে আমরা প্রথমে এখানেও এটা ধর্মনির্ভর। আমাদের মধ্যযুগের সাহিত্যগুলোতে আমরা দেখতে পাবো যে ধর্ম একটা অন্যতম প্রধান বিষয় হয়ে এসেছে। তো এখানে ধর্মের বিষয়টা ছিল, এখানে দেব দেবতা নির্ভর লেখনী এসেছে, বা মানবতার কথা এখানে আসেনি। এখানে মানব চরিত্র এসেছে ঠিকই, তবে সেখানে এগুলো গৌণ ভূমিকা পালন করেছে, আসল ভূমিকা পালন করেছে কি দেবদেবী। তো এই জন্য এটা বলতে পারি যে আমাদের এই মধ্যযুগের যে সাহিত্যগুলো ছিল সেগুলো সম্পূর্ণরূপে ধর্মনির্ভর। আমাদের এই প্রাচীন যুগ এবং মধ্যযুগের একটা কমন বৈশিষ্ট্য ছিল, দুটোটাই কিন্তু পদ্য মানে কবিতার আকারে লেখা হয়েছে, পয়ার লেখা হয়েছে। হ্যাঁ, বলেন এটা হচ্ছে পয়ার। পয়ার মানে কি? পয়ার মানে হচ্ছে যে ওই যে একটা শেষে মিল থাকে, যেটা যেমন এই যে উঞ্চা উঞ্চা পাবত তাহি বসি সবরি বালি, মোরঙ্গ পচ্ছ পরিধান সবরি গুঞ্জরি মালি।
ওকে, এই যে বা আবার আরেক জায়গায় বলতেছে বধূ কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া আনবাড়ি যায় আমারই আঙিনা দিয়া। এরকম করে যে এই যে হিয়া দিয়া এভাবে যে মিল আছে, এগুলো হচ্ছে আমার পয়েন্ট। তো আমাদের এই যে মধ্যযুগের যে আমরা যেই ইয়েগুলো পাই, বৈষ্ণব পদাবলী, বিভিন্ন ধরনের মঙ্গল কাব্য, হ্যাঁ, বিভিন্ন ধরনের অনুবাদ কাব্য, এগুলোতে কিন্তু ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ধর্মটাকেই প্রায়োরিটি দেওয়া হয়েছে। এবং সর্বশেষ যেটা আধুনিক যুগ, আমাদের আধুনিক যুগে এসে আমরা দেখতে পেলাম কি এখানে মানবতা, আত্মচেতনা, জাতীয়তাবোধ, মানবতা, এই জিনিসগুলো আমাদের আধুনিক যুগে এসে আমরা দেখতে পেলাম। আমাদের দেখেন আগের যে মধ্যযুগ বা প্রাচীন যুগে যে লেখাগুলো হয়েছে সেখানে লেখকের নিজস্ব নাম থাকতো না, কিন্তু আধুনিক যুগে এসে লেখকরা নিজেদের নাম লিখে গেছেন। তাসনিয়া জি বলেন, কি বলবেন? স্যার বলছি যে অন্ধকার যুগের যদি কারণ উল্লেখ করার মতো কোনো কোশ্চেন যদি এসে থাকে, তো তখন কি স্যার এই যে যেগুলো বললেন যে তুর্কি আক্রমণ প্লাস হচ্ছে যে এই 150 বছর যাবত হচ্ছে যে দুর্ভিক্ষ বা ওভারঅল যতগুলা পয়েন্ট আসছে আর কি, তো লাল নীল দীপাবলি সরি, স্যার হুমায়ুন আজাদের হচ্ছে লাল নীল দীপাবলির বইটা কি রেফারেন্সে উল্লেখ করা যাবে এই পয়েন্টের পরে? অবশ্যই নেওয়া যাবে। আপনারা সবসময় একটা জিনিস, আপনাদের যদি কারো সমস্যা থেকে থাকে মিউট করে নেন, যে কথা বলছে ধ্বনি বাদে, আর বাকিরা সবাই নিজেদের মিউট করেন। হ্যাঁ, রেফারেন্স হিসেবে সবসময় মনে রাখবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বইকে প্রাধান্য দিবেন। হুমায়ুন আজাদ একজন প্রতিচর্চা লেখক, এটা শুধু হুমায়ুন আজাদ স্যার বলেননি, ডক্টর ওয়াকিল আহমেদ বলছেন, ডক্টর আহমেদ শরীফ বলেছেন। ওকে, অনেক বইতে এই কথাটা বলা হয়েছে এবং সব জায়গাতেই এই কথাগুলোই লজিক্যালি আলোচনা করা হয়েছে। তো আর যদি কেউ বলে থাকে যে না তুর্কিরা শুধু গণহত্যা চালিয়েছিল তাহলে ইয়ে হয়েছে, তাহলে সেটা ধরে নিতে হবে এটা তার আহ ব্যক্তিগত আক্রোশ। এরকম আক্রোশ থেকে বাংলা সাহিত্যে আমরা অনেক কিছুই দেখি, আমরা অনেককেই দেখেছি, যেমন আমাদের এই আক্রোশের ব্যাপারটা, সাম্প্রদায়িকতার ব্যাপারটা লেখনীতে চলে চলে আসে। এই কারণেই কিন্তু এই শিখা পত্রিকা তৈরি হয়েছিল। হ্যাঁ, এই যে বুদ্ধির মুক্তি আন্দোলনটা কিন্তু এই কারণেই হয়েছিল, কারণ একসময় ধারণা করা হতো যে মুসলিম লেখকরা কোনো লেখকই না, তারা লিখতে পারে না, বাংলা পড়তে পারে না, লিখতে পারে না, এই কারণে তাদের লেখা যতই ভালো হতো না কেন তাদের ছাপানো হতো না। এই কারণেই শিক্ষা আন্দোলনটা, বুদ্ধির মুক্তি আন্দোলনটা তৈরি হয়েছিল। ওকে, তো এটা আপনারা অপশন যদি এরকম আসে যে কেন অন্ধকার যুগটা হয়েছে, এবং যে প্রশ্ন করবে অবশ্যই সে এইসব জিনিস জানবে, এসব জিনিস জেনে বুঝে প্রশ্নটা করবে এবং সেখানে অপশন সে ওভাবেই দিবে। তো আমি যে কথাগুলো বললাম সেটার আলোকে আপনারা অ্যান্সার করতে পারবেন ইনশাআল্লাহ। এম আই ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমার আধুনিক যুগের এই আরেকটা যেটা বললাম যে আধুনিক যুগে আমাদের সবচেয়ে বড় হচ্ছে যে কি, বড় আবিষ্কার যেটা, সেটা হলো গদ্য। আমরা আধুনিক যুগে এসে গদ্য দেখলাম, এবং আধুনিক যুগে এসে আরেকটা জিনিস দেখলাম, আমাদের মানবতা, হিউম্যানিটি। আমরা আধুনিক যুগে এসে আরেকটা জিনিস দেখলাম যে এই যে লেখকের নিজের কথা, ঈশ্বরচন্দ্র গুপ্ত, আমাদের যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, তিনি একটা কবিতা যখন প্রথমেই যে রাতে মশা দিনে মাছি, এই নিয়ে কলকাতায় আছি, এখানে জায়গা নাই এর জন্য লিখতে পারছি না, এই যে যে এই নিয়ে কলকাতায় আছি, এই আছি কথাটা এর আগে বাংলা সাহিত্যে কেউ বলে নাই। আমি আছি, আমি এক্সিস্ট করি। ওকে, এই কথাটা কিন্তু কেউ আগে আর বলেনি। ফলে আমাদের আধুনিক যুগ এই ঈশ্বরচন্দ্রের যুগ সন্ধিক্ষণের কবি, তিনি যখন প্রথমে আছি কথাটা বললেন তখনই শুরু হয়ে গেল। তো এই যে আমাদের আত্মচেতনা, জাতীয়তাবোধ, মানবতা, এই বিষয়গুলো আমাদের আধুনিক যুগের অন্যতম বৈশিষ্ট্য। আমাদের প্রাচীন যুগের সাহিত্যিক নিদর্শন, আমরা এই যে পিছনে প্রাচীন যুগের চর্যাপদের কিছু ডকুমেন্ট দেখতে পাচ্ছি, যে চর্যাচর্য, যে চর্যাপদের যে নিদর্শন, সেটি তার কতগুলো, অনেকগুলো নাম আছে, চর্যাচর্য বিনিশ্চয়, চর্যাগীতি কোষ, চর্যাগীতি বা চর্যাপদ, অনেকগুলো নামে আমরা তা জেনে থাকি। এই চর্যাপদ কিন্তু মূলত গানের সংকলন। চর্যাপদটা মূলত কি গানের সংকলন।
গানের সংকলন, এবং এগুলো বৌদ্ধ সহজিয়া পন্থী যারা ছিল, সেই সহজিয়া পন্থীরা তাদের সাধনার যে গোপন সূত্রটা এই ইয়েতে লিখে গেছে। কিন্তু এটা লিখে গেলেও এটা সাহিত্যিক একটা মর্যাদা পেয়ে গেছে। তারা যদিও সাহিত্য রচনার উদ্দেশ্যে এই গানগুলো লিখে যাননি, এগুলো তারা লিখে গেছেন সম্পূর্ণরূপে ধর্মীয় উদ্দেশ্যে। কিন্তু এখানে যে কথা আছে, এখানে যে আখ্যান ধর্মিতা আছে, এখানে যে গল্প আছে, এখানে যে উপমা উৎপ্রেক্ষা, নানা ধরনের অলংকার ব্যবহার করা হয়েছে, এসব বিবেচনায় এই চর্যাপদ আমাদের একটা অন্যতম সাহিত্যিক নিদর্শন হয়ে গেছে, এবং বলা যায় যে আমাদের প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন এই চর্যাপদ পাওয়া গেছে। এখন এই চর্যাপদ কিন্তু আমাদের বাংলাতে পাওয়া যায়নি। এই চর্যাপদ আবিষ্কার হয়েছে নেপালে। কেন নেপালে গেল, এখানে একটা প্রশ্ন আছে। সেন শাসন আমলে এখানে ওই যে বলেছিলাম যে বৌদ্ধ ধর্মাবলম্বীরা খুব নির্যাতন নিপীড়নের শিকার হতো, ফলে তারা নিজেদের ধর্মটাকে সরাসরি পালন করতে পারতো না। এ কারণে তারা অনেকে, এই সাধকরা পালিয়ে নেপালে গিয়ে আশ্রয় নিয়েছিল। ওখানেই এই চর্যা গীতিকাগুলো আমরা পেয়েছি। এটা পাওয়ার একটা অনেক বড় ইতিহাস আছে। এটা নিয়ে যখন আমরা প্রাচীন যুগের বিস্তারিত ক্লাস করব, ওখানে আলোচনা করব। তো আমরা পরে মধ্যযুগের যে সাহিত্যিক নিদর্শনগুলো দেখি। মধ্যযুগের সাহিত্যিক নিদর্শনগুলোর ভিতরে আছে, অন্যতম হচ্ছে আমাদের মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য, অনেক ধরনের মঙ্গল কাব্য আছে। মনসা মঙ্গল, অন্নদা মঙ্গল, মঙ্গল, ধর্ম মঙ্গল, অনেকগুলো মঙ্গল কাব্য আমাদের আছে। এই মঙ্গল কাব্যগুলো সম্পূর্ণরূপে আখ্যানধর্মী। আমাদের মধ্যযুগের সাহিত্যের আরেকটা নিদর্শন হচ্ছে যে গল্পগুলো আখ্যান থাকে। আখ্যান মানে কি? একটা গল্প। ওকে, আখ্যান মানে হচ্ছে গল্প। এই গল্প মানে পুরো একটা কবিতাতে একটা গল্প থাকে। কিভাবে? যেমন মনসা মঙ্গল কাব্যে এই যে দেবী মনসার একটা ছবি এখানে আমি দিয়েছি, যে এই যে মনসা মঙ্গল কাব্যে মনসা কিভাবে তার এই পূজাটা প্রচলন করলো, কিভাবে চাঁদ সদাগরকে সে বাধ্য করলো, এই গল্পটা এখানে উঠে এসেছে। এভাবে অন্নদা মঙ্গলের কাহিনী আছে, চণ্ডী মঙ্গলের কাহিনী আছে, ধর্মমঙ্গলের কাহিনী আছে, অনেকগুলো ইয়াতেই আছে। মধ্যযুগের আমাদের আরেকটা নিদর্শন হচ্ছে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী বলা হয় বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন, এবং আন্তর্জাতিকভাবে এই বৈষ্ণব পদাবলী আমাদেরকে বাংলা সাহিত্যকে আন্তর্জাতিকভাবে আমাদের রিপ্রেজেন্ট করে। তো বৈষ্ণব পদাবলীর কথাগুলো এত বেশি কি এই গভীরতা সম্পন্ন। তো বৈষ্ণব পদাবলী এখানে অনেকেই লিখেছেন, চণ্ডীদাস লিখেছেন, বিদ্যাপতি লিখেছেন, হ্যাঁ, আর তারপরে এবং চৈতন্যদেব এখানে এই যে পদাবলী গুলোকেই তার সাধনার ইয়ে হিসেবে গ্রহণ করেছিলেন, এবং এগুলো পাঠ করে তিনি আবেগ আপ্লুত হয়ে যেতেন। রাধাকৃষ্ণের প্রেমকে উপজীব্য করে এই বৈষ্ণব পদাবলী গুলো রচনা করা হয়েছিল। এখানে কৃষ্ণ ছিল পরমাত্মা, এবং রাধা ছিল জীবাত্মা। জীবাত্মার সাথে পরমাত্মার প্রেম উপজীব্য করে এই বৈষ্ণব পদাবলী। এখানে সৃষ্টিকর্তা তার সৃষ্টির সাথে লীলা করে, সেই লীলা বৈষ্ণব ভক্তরা দেখে কি করে? আবেগ আপ্লুত হয়ে পড়ে। এরপর আরেকটা ইয়ে হলো আমাদের রোমান্স ধর্মী প্রণয়াপেক্ষা। এখানে রোমান্স শব্দটার অর্থ কি কেউ কি বলতে পারবেন? রোমান্স মানে কি? কার কোনো ধারণা আছে রোমান্স মানে কি? রোমান্স বলতে বোঝায়, আমরা অনেকে ভুল করি যে রোমান্স বললে ধরে নেই যে এখানে লটর পটর নায়ক নায়িকা। হ্যাঁ, আসলে ওটা না। রোমান্স মানে হচ্ছে যে অলৌকিক ঘটনা থাকবে। রোমান্স যখনই বুঝাবে তখন সেখানে আমরা কি দেখব? অলৌকিক ঘটনা। ওকে, যে ঘটনাগুলোর কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। তো আমাদের এই যে রোমান্স ধর্মী পুনরাপেক্ষা ছিল পদ্মাবতী। শিল্পী দৃষ্টিতে পদ্মাবতীর একটি ছবি দেওয়া হয়েছে। তো পদ্মাবতী তার যে কাহিনীটা এখানে আমরা দেখতে পাই, যে পদ্মাবতীর রূপ কি কহিমু মহারাজ, তুলনা দিবার নাহি ত্রিভুবন মাঝ, আপাতলম্বিত কেশ কুস্তরী সৌরভ, অন্ধকার মহা অন্ধকারময় দৃষ্টি পরাভব। এই যে পদ্মাবতীর রূপের বর্ণনা শুরু হলো, এখানে যে সুখ কি আছে, একটা সুখ পাখি জ্ঞানী। আমরা কি বাস্তবে এরকম কোন পাখি পাবো, টিয়া পাখি, যে অনেক জ্ঞানী হয়? এখানে কিন্তু সুখ পাখিটা ছিল মূলত আলাওল নিজে। হ্যাঁ, এখানে সুখ পাখির মুখ দিয়ে তার নিজের কথাগুলো বর্ণনা করেছে। তো যাই হোক, ওটা যখন আমরা আলোচনা করব তখন বিস্তারিত দেখবো। এরকম আমরা রোমান্স ধর্মী প্রণয়াপেক্ষণ গুলো আমরা
দেখি এরপরে আরো দেখি যে কি অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্যের ভিতরে লাইলি মজনু, পদ্মাবতী দুটোটাই অনুবাদ সাহিত্য। এখানে জানি যে আমরা পদ্মাবতীটা হিন্দি কবি মালিক মোহাম্মদ জাইসির অনুবাদ কাব্য থেকে বাংলা অনুবাদ করা হয়, এবং লাইলি মজনু কাব্যটা নেওয়া হয়েছে আমাদের এই যে কোরআনের কাহিনী বা আরবি লৌকিক কাহিনী থেকে নেওয়া হয়েছে। তো এই যে অনুবাদ, রোমান্সধর্মী প্রণয়াপক, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য, এই সবগুলো হচ্ছে আমাদের মধ্যযুগের সাহিত্য নিদর্শন। এখন আসতেছে আমাদের আধুনিক যুগ। আধুনিক যুগের আমাদের সবচেয়ে বড় অবদান হলো গদ্য। আমরা গদ্যটাকে আধুনিক যুগের সবচেয়ে বড় অবদান হিসেবে তুলে ধরতে পারি, এবং আধুনিক যুগ আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা 1800 থেকে 1861 সাল পর্যন্ত এবং 1861 থেকে বর্তমান সাল পর্যন্ত। এখন প্রশ্ন আসতে পারে কেন এই দুইটা ভাগে ভাগ করা হয়েছে। 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়, এই যে ফোর্ট উইলিয়াম কলেজ। এই ফোর্ট উইলিয়াম কলেজ কলকাতায় প্রতিষ্ঠিত করা হয়। প্রতিষ্ঠিত করা হয়েছিল কারণ আমরা জানি যে ব্রিটিশ সাম্রাজ্য ছিল অনেক বড়। বলা হতো যে ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। এই ব্রিটিশ সাম্রাজ্যের বিশাল সাম্রাজ্য ইয়ে করার জন্য, রক্ষণাবেক্ষণের জন্য দেখা যেত যে অনেক ছোট ছোট ইংরেজ ছেলেদেরকে তাদের পড়ালেখা শেষ করার আগেই ধরে নিয়ে এসে অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে দিয়ে দেওয়া হতো। তো তাদের শিক্ষাটা অপূর্ণ থেকে যেত, এবং তারা দেশ থেকে অনেক দূরে চলে গিয়ে তাদের শিক্ষার ইয়েটা যাতে না হয়, কারণ বড় দায়িত্ব পালন করতে গেলে বড় শিক্ষা অর্জন লাগে। এটা কিন্তু আমাদের একটা মেসেজ। আমরা যত বেশি জানবো, যত বেশি বুঝবো, তত বড় দায়িত্বে যেতে পারবো। আমরা এমনি বিসিএস ক্যাডার চাইলে আমার হয়ে গেলাম না, আমাকে ওর জন্য ওভাবে নিজের যোগ্যতা বাড়াতে হবে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি যে আমি যেটা বিশ্বাস করি, আল্লাহ একটা কথা বলছে যে আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত কিছু দেন না। তো এখানে একটা অনেকে ধরে নেয় যে কি যে আমি আমার ইয়া নাই, আমি পাবো না। এখানে আমার কাছে যেটা মনে হয়েছে মিনিংটা, আমি নিজে যেটা মনে করি যে আমি যদি আমার ক্যাপাসিটি বাড়াইতে পারি, আমি যদি আমার যোগ্যতা বাড়াতে পারি, অবশ্যই আল্লাহ আমাকে বেশি বড় দায়িত্ব দিবেন, আমাকে বড় জায়গায় নিবেন। আমার যদি যোগ্যতা আমি না বাড়াই, আমার হাতটা আমি এতটুকু করে রাখছি, আল্লাহ আমাকে এতটুকুই দিবে। আমি যদি এতটুকু বড় করে ইয়ে করি, বা আমি যদি 5 কেজি ওজন আলগাতে পারি, আল্লাহ আমাকে 5 কেজির মতোই দিবে। আমি যদি এখন 50 কেজি আলগানোর মতো যোগ্যতা অর্জন করতে পারি, 50 কেজি নিজেকে ওভাবে গঠন করি, তাহলে অবশ্যই আল্লাহ আমাকে ওরকম দিবে। আমাকে নিজের যোগ্যতাটা বাড়াতে হবে। বড় পোস্টে যেতে হলে বড় যোগ্যতা অর্জন করতে হবে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো যাই হোক, এই যে ফোর্ট উইলিয়াম কলেজটা 1800 সালে এই কারণে তৈরি করা হলো যে এই ব্রিটিশ যে অফিসার যারা ছিল তাদের শিক্ষা পূরণ করার জন্য, এবং তারা যেহেতু এই অঞ্চলে বাংলা, মূলত ব্রিটিশদের শাসন তো শুরু হয়েছিল বাংলা থেকেই, তো এই বাংলা ভাষা তাদের জানা থাকা দরকার। এই কারণে কি করলো, 1801 সালে এই ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ প্রতিষ্ঠা করা হলো। এই বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তৈরি করা হলো উইলিয়াম কেরিকে। উইলিয়াম কেরি তিনি ইংল্যান্ডে ছিলেন একজন মুচি ছিলেন, এবং তিনি ইংল্যান্ড থেকে এই ভারতে আসার পথে খালাসিদের কাছ থেকে সময় জাহাজে বসে বসে সে বাংলা ভাষা শিখছে, এবং বাংলা ভাষা শিখে দেখো তার কত বেশি ইয়ে ছিল, যে কাজের প্রতি আগ্রহ, যে সে এখানে এসে ধর্ম প্রচার করতে আসতেছে, তাই এই দেশের মানুষের সাথে কথা বলার জন্য বাংলা ভাষাটা সে ভালো করে শিখেছে, এবং এখানে এসে বাইবেলের প্রথম বাংলা অনুবাদ তিনি লিখলেন। এ কারণেই উইলিয়াম কেরিকে কি করা হলো, 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত করা হলো, এবং তখন তিনি এই ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের প্রধান হিসেবে জয়েন করেই তিনি আরো তার কয়েকজন সহকর্মী মিলে বাংলা শেখানোর জন্য কিছু বাংলা গদ্যের বই তিনি কি কথোপকথন, এরকম আরো কিছু বই তিনি লিখলেন। এগুলো সবগুলোর উদ্দেশ্য একটাই ছিল যে কিভাবে ইয়ে করা যায়,
বাংলা শেখানো যায় সহজে। তো এভাবে আমাদের গদ্যটা এই যে শেখানো, বাংলা যে একটা শেখানো যায়, বাংলার যে একটা একাডেমিক আত্মা, এর আগে কখনো হয়নি। একাডেমিক যে চিন্তা ভাবনা সেটা আর কখনো হয়নি। বাংলা যে একটা গবেষণার বিষয়, বাংলা নিয়ে যে বই লেখা যায়, বাংলা নিয়ে যে শেখানো যায়, বাংলা যে একটা শেখার বিষয়, বাংলা নিয়ে যে আলোচনা করার আছে, এই জিনিসটা আগে কখনো হয়নি। এই কারণেই 1800 সালে আমাদেরকে কি আধুনিক যুগের শুরু করা হয়। এবং 1861 ওই যে বলেছিলাম প্রথমে যে একজন সাহিত্যিকের কারণে একটা আলাদা যুগের সৃষ্টি হয়। মাইকেল মধুসূদন দত্ত তার বিখ্যাত মেঘনাদ বধ কাব্য, 1861 সালে প্রকাশ করেন। এই 1861 সালে প্রকাশ করার ফলে এই মেঘনাদ বধ কাব্যে বাংলা সাহিত্যের প্রথম এবং একমাত্র সার্থক মহাকাব্য। মেঘনাদ বধ কাব্য হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম এবং একমাত্র সার্থক মহাকাব্য। কারণ বাংলা ভাষায় মহাকাব্য যে লেখা যায় এটা আগে কেউ মনেই করতো না। মাইকেল মধুসূদন দত্ত বললেন, চ্যালেঞ্জ নিলেন এবং বললেন যে কি আমি বাংলায় মহাকাব্য লিখে দেখাবো, এবং তিনি এইটা লিখে দেখালেন। এর ফলে কি হলো, এই যে মেঘনাদ বধ কাব্যটাতে আমরা ওই যে আধুনিক যুগের যে কিছু বৈশিষ্ট্য দেখেছিলাম, মানবতাবোধ, জাতীয়তাবোধ, স্বাধীনতাবোধ, হ্যাঁ, এই জিনিসটা আমরা এখানে দেখতে পেলাম। ফলে আমাদের নতুন আধুনিক যুগের এই যাত্রাটা শুরু হলো, এবং সেই যাত্রা সেই কাল থেকে মেঘনাদ বধ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত কি এখনো চলমান আছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের বাংলা সাহিত্যের যুগ বিভাজন নিয়ে আলোচনা। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে এখন প্রশ্ন করতে পারেন। স্যার, হ্যাঁ, ক্লাসটা আসলে খুবই চমৎকার ছিল। এই পর্যন্ত কখনো এরকম মানে সাহিত্যের ক্লাস এরকম কাহিনীর মতো করে এত সুন্দর করে করা হয় না কখনো। স্যার যদি কিছু রেফারেন্স বই সাজেস্ট করতেন। সরকারি চাকরির জন্য রেফারেন্স বই বাংলা, আসলে বাংলা যদি বই করেন তাহলে আমি বলবো যে বাংলা সাহিত্যের জন্য মাহবুবুল আলমের বাংলা সাহিত্যের ইতিহাস বইটা বেস্ট, আর কোনো বই দরকার নেই। এটা গেল 1 নাম্বার। আর বাংলা ব্যাকরণের জন্য আসলে কোনো বই নাই, মানে কোনো বই ঠিক নাই। তবে সেক্ষেত্রে আমি বলবো যে ডক্টর মোহাম্মদ আমিনের একটা বই আছে এইচএসসি লেভেলের, বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ডক্টর মোহাম্মদ আমিন। ওই বইটা আপনাদের খুব কাজে লাগবে ব্যাকরণের জন্য। এই দুইটা বই পড়লে আমি মনে করি এনাফ, আর বেশি, কারণ ওখানে যা আছে এগুলো অনেকে ক্যাপচার করতে পারবেন। তবে আমি অনেক গাইড বই দেখেছি বা এতে অনেক প্রচুর ভুল থাকে, এই কারণে আমি গাইড বই পড়তে মানা করি। গাইড বই পড়বেন না, নিয়মিত পত্রিকা পড়বেন। পত্রিকাতে ছোট ছোট অনেক অনেক বর্ণনা দেয়া থাকে, অনেক কিছু থাকে, সেগুলো পড়বেন, ওগুলো ভালো হবে। আর আমি তো আছি, বাংলা রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবেন। যদি আমি সাথে সাথে অ্যান্সার দিতে না পারি, পরে ইনশাল্লাহ অ্যান্সারটা দিব। হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আছেন আপনারা সবাই, আশা করি। আর কোনো প্রশ্ন? তাহলে আমরা ক্লাস শেষ করে দিই। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আবার দেখা হবে আগামী সপ্তাহে। আমরা ওই ক্লাসে সমাস নিয়ে আলোচনা করব, এবং আশা করি যে আমার সমাস ক্লাসের পরে সমাসটা আপনাদের কাছে আর কষ্টকর কিছু একটা জিনিস মনে হবে না, যদি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করেন এবং বুঝেন। তাহলে আমরা সমাজটা যে খুব মজার একটা জিনিস এবং খুব সহজেই এটা যে আইডেন্টিফাই করা যায় সেটা বুঝতে পারবো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।